ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব। আওয়ামী লীগ আমলে অনেকটা আইন করেই ব্যাংক লুটের সুযোগ করে দেয়া হয় কিছু ব্যক্তিকে। নিয়ম নীতির তোয়াক্কা না করে জনগণের আমানত লুট করে বিদেশের সম্পদের পাহাড় গড়ে তৎকালীন ক্ষমতাসীনদের ছত্রছায়ায় থাকা এসব ব্যক্তিরা, যাদের অনাচারের শিকার দেশের ডজনখানেক ব্যাংক, যার ধারাবাহিকতায় গেল ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে 5,57,000 কোটি টাকা। এর সঙ্গে অবলোপন করা ঋণ আর পুনঃতফসিল এবং মামলায় আটকে থাকা ঋণের অঙ্ক যোগ করলে পাওনা ছাড়াবে 10 লাখ কোটি টাকারও বেশি। উদ্যোক্তা লুটেরারা ও কিছু অসাধু ব্যাংকের এমন কাণ্ডে এখন ধুঁকছে পুরো ব্যাংক খাত। সংকট কাটিয়ে আবারও কবে ঘুরে দাঁড়াবে ব্যাংক খাত? এসব নিয়েই আজ টালিখাতায় আমাদের আলোচনার বিষয়, ব্যাংক খাতে সুদিন ফিরবে কবে। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন এবি ব্যাংক পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রিয়াজুল ইসলাম এবং আছেন বিআইবিএম এর অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি। আপনাদের দুজনকেই স্বাগত জানাই আমাদের আজকের আলোচনায়। ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। ব্যাংক খাতের এখন যে দুরবস্থার কথা আমরা দেখছি, এটি বিগত আওয়ামী লীগ সরকারের সময়ের যে অনাচারগুলো হয়েছে তারই একটি বলা যায় যে আফটার ইফেক্ট। তো সেই জায়গা থেকে আসলে ঘুরে দাঁড়ানোর বা সুদিনে পথে যাওয়ার কোনো উদ্যোগ আদৌ দেখছেন কিনা একটু বিশেষ করে স্মরণ করিয়ে দিতে চাই। গেল দুদিন আগে জাতীয় সংসদে একটি ব্যাংক রেজুলেশন আইন পাশ হয়েছে, যেখানে আবারও এই লুটেরা উদ্যোক্তাদেরকে ফেরত আসার সুযোগ সেখানে আছে। ধন্যবাদ মিস্টার। অবশ্যই আমরা তো অলওয়েজ আমাদের যে আমার পরিমাণ ব্যাড লোন হিসেবে চিন্তা করে এভাবে ছড়িয়ে ছিটিয়ে না রাখি, তাহলে কিন্তু আমরা সুদিন পেতে অনেক সময় লাগবে। এদেরকে একটা জায়গা থেকে এদেরকে মেনটেন করতে হবে। এদের বিরুদ্ধে আমাদেরকে যেমন ব্যাংক ইটসেলফ, ইন্ডিভিজুয়াল ব্যাংক যখন কাজ করবে, সেন্ট্রাল ব্যাংক তেমনি কাজ করতে, এবং সরকার থেকে আমাদের কিছু স্টেপ দরকার আছে। ডিফারেন্ট টাইমসে যে সমস্ত কথাগুলো হয়েছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে, আজকে বাংলাদেশে যদি আমরা একটা ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করতে পারতাম, যেটা মালয়েশিয়া এবং সাউথ কোরিয়া দে হ্যাভ সেট এন এক্সাম্পল, তাহলে যেটা হতো, এই যে ক্লাসিফাইড লোনগুলো আছে আমরা এক জায়গায় থেকে অত্যন্ত মানে আমরা থেকে আমরা মুক্তি পেতে পারতাম, সেটা আমরা দেখতে পারতাম। এটা অনেকগুলো ব্যাংক যদি এককভাবে চেষ্টা করে এই কাজটা অনেকটা দ্রুত হয়ে যাবে। সেন্ট্রালি যদি ইফ ইট ইজ ডান, এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের তো অলওয়েজ দে আর ভেরি পজিটিভ ইন দ্যাট কনটেক্সট। তবে আমাদের আইন ব্যবস্থা আমাদেরকে সেভাবে আমাদেরকে এটাকে সফল করতে হবে যে কিভাবে আমরা করতে পারি। এটার জন্য আবার আনলিমিটেড টাইম সেট করলেও চলবে না। আমাদেরকে এই ক্লাসিফাইড লোন থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো 3 বছর বা 4 বছর বা 5 বছর সময় নেবে। নিশ্চয়ই জনাব প্রশান্ত কুমার ব্যানার্জি, আপনার কথার সাথেই নিশ্চয়ই আমরা একমত, কিন্তু একটা বিষয় একটু জানতে চাই। মানে যখন আসলে ব্যাংক খাত বলা হয় যে মূলত আস্থা দিয়েই আসলে ব্যাংক খাতের ব্যবসাটি চলে, সেই জায়গায় আমরা দেখছি যে মানে আইনগুলো করে বা যে আইনগুলো করা হলো সেখানে আবারও সেই লুটের সুযোগ বা দুষ্ট লোকদেরকে ফেরত আসার সুযোগ রেখে যখন আইন করা হয়, এই ধরনের সিদ্ধান্ত আসলে আমানতকারীদের কাছে ভালো বার্তা দেবে কিনা? এখানে অনেকগুলো আলোচনার বিষয় আছে, গবেষণার বিষয় আছে। আমরা যেভাবে যে পাঁচটা সম্মিলিত ব্যাংক যেটা করেছি, সেখান থেকেও আমরা ভালো ফল পেতে পারবো সেরকম কোনো নিশ্চয়তা নেই। আমি প্রায় সচল থাকে যখন পানি আসবে এবং যাবে, ব্যাংকও তাই। এখন ধরেন সম্মিলিত ব্যাংকে যে অবস্থায় এখন আছে, যে কোনো নতুন ডিপোজিট আসছে না, আবার সেই ব্যাংকগুলো কোনো লোনও দিতে পারছে না। অতএব একমাত্র যেটা সম্ভব ছিল যে সম্মিলিত ব্যাংকে, সেটা ছিল গভর্নমেন্ট এটাকে টেক ওভার করার পরে ডিপোজিটররা আশা করেছিল যে সরকার যেহেতু আছে এই টাকাটা আমরা পাবো। এখন এটাকে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে বা সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে, ডেফিনেটলি তারা চিন্তা ভাবনা করে নিয়েছে। আমাদের আরো অল্টারনেটিভ পথ আছে, যে পুরাতন যারা
যারা মালিক ছিল তাদেরকে ফেরত আনার ক্ষেত্রে কিছু স্ক্রিনিং প্রসেস তো বাংলাদেশ ব্যাংক করে। এভরিবডি ক্যানট কাম অ্যান্ড জয়েন। আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইস্যু, আমি যদি আজকে বিভিন্ন রিসার্চ ইনপুটে আমরা দেখিয়েছিলাম আজকের এই পুরাতন ব্যাংকগুলোতে আমাদেরকে কিছু ফরেন ইনভেস্টর নিয়ে আসতে হবে। আইডিবি কে আমরা ইনভাইট করতে পারি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যদি আসতে পারে, আমরা কি করতে পারি, শেয়ারগুলোকে ডিসকাউন্টে দিতে পারি। এবং যেটা আমরা বড় বড় শেয়ার হোল্ডারদের, আমরা আর্জেন্টিনার কিছু অভিজ্ঞতা আমরা নিতে পারি, যেখানে বড় বড় যারা ডেপোজিটর আছে তাদেরকে আমরা ইকুইটিতে তাদেরকে আমরা নিয়ে আসতে পারি। এবং আর্জেন্টিনাতে হোয়াট উই হ্যাভ সিন, সেটা হচ্ছে অনেক সময় মালিক ব্যাংকের যারা কর্মচারী আছে তারাও তাদেরকে 6 মাস বা 7 মাসের তাদের বেতনের একটা অংশ তারা স্যাক্রিফাইস করেছে উইথ দ্য এক্সপেকটেশন ইজ দ্যাট এই টাকার বিনিময়ে তারা ফিউচারে যখন ব্যাংকটা ভালো হবে গেটিং দ্য শেয়ার। এখানে অনেকগুলো কাজ করার আছে। এখন হচ্ছে আপনি মিস্টার মাহবুব সুন্দর কথা বলেছেন, ট্রাস্ট। ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমি আজকে আমাদের একজন ব্যাংকে ম্যান অফ ট্রাস্ট, ম্যান অফ অনেস্ট, এটা মনে করতে পারে। এবং এমপ্লয়িজদেরকে আপনি এমপ্লয়িজদেরকে মানে টোটাল নলেজ উইথ মোটিভেশন এবং ফ্রি টু ওয়ার্ক, এরকম একটা তাদেরকে আপনি দর্শনে যদি আপনি করতে পারেন, নিজেদেরকে অভ্যস্ত করতে পারেন, এবং তাদেরকে যদি আপনি 2 বছর, আজকের এবি ব্যাংকের জন্য সেটা প্রযোজ্য, পসিবলি ওনাদের ম্যানেজিং ডিরেক্টর সেভাবে চিন্তা ভাবনা করছেন। আমি আমার পুরো ব্যাংক থেকে আমি 30 জন ম্যানেজার চুজ করব, 30 জন ম্যানেজারকে আমি নলেজ দেবো, বিআইবি পাঠিয়ে দিব বা অন্য জায়গায় পাঠিয়ে দেবো। আমি আই উইল বি মেকিং দেম অ্যাজ স্ট্রং অ্যাজ ম্যাক্সিমাম পসিবল। এবং নিশ্চয়ই। তাদেরকে আমি বলবো যে তোমাকে 2 বছর সময় দিলাম, প্লিজ টার্ন অ্যারাউন্ড দ্য কাউন্ট। আপনি নিশ্চয়ই। দেখবেন যে 30 জনের মধ্যে 20 জন উইল বি সাকসেসফুল। এবং এই 20টা ব্রাঞ্চ যদি আপনাকে রুখে দাঁড়াতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, পুরো ব্যাংকটাই তখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে। নিশ্চয়ই। অনেকগুলো কাজ করার আছে। জনাব প্রশান্ত কুমার ব্যানার্জি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই আলোচনা চালিয়ে নিতে চাই। আমাদের সঙ্গে আছেন রিয়াজুল ইসলাম, এবি ব্যাংকে আছেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। আপনার কাছে একটু জানতে চাই, মানে 24 পরবর্তী সময়ে যে 5টা ব্যাংক আমরা দেখলাম একীভূত হলো, আপনাদের ব্যাংকটাও তো সে সময় একটা দুর্দশা বা একটা কঠিন সময়ের মধ্যে পড়েছিল। আপনারা আসলে কিভাবে উত্তরণের পথটা পাড়ি দেওয়ার চেষ্টা করছেন? আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি ডিবিসি নিউজকে এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই আলোচনায় আমন্ত্রণ জানানোর জন্য। আমি এই সুযোগে একটু আমাদের ব্যাংকের আজকেই 44 বছর কমপ্লিট হলো। আমরা 45 এ পদার্পণ করলাম। এজন্য আমি একটু সবাইকে অভিনন্দন জানাতে চাই। আমাদের অফকোর্স আমাদের কাস্টমার্স, আদার স্টেক হোল্ডার্স, রেগুলেটরস, আমাদের স্পন্সর সবাইকে একটু অভিনন্দন জানিয়ে বক্তব্যটা শুরু করছি। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন কারেক্টলি, এবং প্রফেসর ব্যানার্জি স্যারও যেটা বলতেছিল, হ্যাঁ 24 পরবর্তী চ্যালেঞ্জ তো আমরা সবাই ফেস করছি, এবং আমাদের কিছু ব্যাংকের চ্যালেঞ্জের ব্যাপারটা তো মোটামুটি সিক্রেট। 24, 25, 26 এর মধ্যে একটা বিশাল জার্নি হয়ে গেছে আসলে। সেটা হলো যে 24-এ আমরা আসলে অগাস্ট পরবর্তী সময় যখন পুরো জিনিসটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, আর 10টা ব্যাংকের মতো আমাদেরও প্রচুর এনপিএল সিচুয়েশন চলে আসলো, এবং আরো কয়েকটা ব্যাংকের মতো আমাদেরও একটা কাস্টমারদের মধ্যে একটা আস্থার অভাব ছিল। তো আমাদের 24 এবং 25-এর মধ্যবর্তী পর্যন্ত আসলে আমাদের এই সময়টা ছিল আসলে অনেকটা ফ্যাক্ট ফাইন্ডিং এর সময়। আমরা আসলে বোঝার চেষ্টা করতেছিলাম যে উত্তরণের জন্য আমাদেরকে কি করতে হবে। সমস্যাগুলো আমরা মোটামুটি আইডেন্টিফাই করে ফেললাম। একটা ছিল যে কাস্টমারদের আস্থাটাকে ফিরিয়ে আনা। আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে অবশ্যই বলতে পারি যে এবি ব্যাংকের কাউন্টার থেকে আমরা ইনশাআল্লাহ এখন পর্যন্ত কোনো কাস্টমারকে ফিরিয়ে দিইনি। তো সেটা আমাদের একটা মূল লক্ষ্য ছিল, এবং এটা ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। আমরা কাস্টমারের আস্থাটা রাখার জন্য ওই কাজটা করেছিলাম। আলহামদুলিল্লাহ আমি যদি বলি যে এবছরই ইলেকশন পরবর্তী আমাদের কাস্টমারের আস্থা অনেক ইমপ্রুভ করছে। গত বছরে আমাদের অ্যাকাউন্টের সংখ্যাও বেড়েছে, ডিপোজিটও বেড়েছে, অ্যাট্রিশনও কমেছে। এবছর আল্লাহর রহমতে এটা চলে যাচ্ছে, আগাচ্ছে, এবং ইট লুকস ভেরি পজিটিভ। এখন আরেকটা সাইড যেটা থাকে, সমস্যার বড় অংশ ছিল এনপিএলটা। আমরা 25 পর্যন্ত আল্লাহর রহমতে খুব ভালো একটা জায়গায় আনতে পারছি এনপিএল কে, কম্পেয়ার টু ওয়্যার ইট ওয়াজ ইন জুলাই, অগাস্ট অর সেপ্টেম্বর। এটার পিছনে অবশ্যই আমাদের রেগুলেটরদের পলিসি সাপোর্ট এবং অন্যান্য সাপোর্ট অবশ্যই এটা বিশাল একটা কাজ করছে, যেটা কাস্টমারদের নিশ্চয়ই। আসলে গ্রাহক আস্থার জায়গায় সবচেয়ে বড়
টনিক হিসেবে কাজ করে নিশ্চয়ই। কাউন্টার থেকে যখন কোনো গ্রাহক তার টাকা চাহিবা মাত্রই না পেয়ে মানে ফেরত না যায়, এরকম একটা পরিস্থিতি আপনারা সেটি ধরে রাখতে পেরেছেন। আপনার কাছে আরও শুনবো, তার আগে একটা বিরতি নিতে চাই। জনাব রিয়াজুল ইসলাম, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে জানতে চাই, আসলে এই যে 24 পরবর্তী সময় আপনি ঘুরে দাঁড়ানোর কথা বলছিলেন, এখানে আসলে এখন আপনারা যারা ব্যাংকের ম্যানেজমেন্টে আছেন তাদের জন্য কাজ করাটা কীরকম চ্যালেঞ্জিং? না, চ্যালেঞ্জিং তো অবশ্যই। কারণ ব্যাংক যখন একটা ক্রিটিক্যাল জায়গায় থাকে তখন ম্যানেজমেন্ট, বোর্ড সবার জন্যই চ্যালেঞ্জ আছে। বাট এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য যদি আমাদের একটা প্রপার স্ট্র্যাটেজি থাকে তাহলে আমি বলব ইটস নট আ বিগার চ্যালেঞ্জ। তো আলহামদুলিল্লাহ আমি যেটা বলতেছিলাম যে আমাদের ব্যাংকের ২৪ এর ফ্যাক্ট ফাইন্ডিং এর পরে ২৫ এ এসে আমরা মোটামুটি বুঝতে পারছি আমাদের কি করণীয়। সেই অনুযায়ী আমরা একটা স্ট্র্যাটেজিক প্ল্যানও করেছি এবং সেটার ব্যাপারে আমাদেরকে বাংলাদেশ ব্যাংকও অ্যাডভাইস করেছিল যে এবি ব্যাংক কিভাবে ঘুরে দাঁড়াবে ওটার জন্য একটা প্রপার স্ট্র্যাটেজিক প্ল্যান ড্র করার জন্য লাইক 5 to 10 ইয়ার্স। বিকজ এটা টু বি ভেরি অনেস্ট যে এটা আসলে একদিনে তো আর ঘোরানো সম্ভব না, বাট একটা প্রপার প্ল্যানে আগাতে হবে। তো সেখানে যদি আমি খুব শর্টে বলি আমাদের ৩-৪ টা ডিমেনশনের মধ্যে যেমন আছে আমরা আমাদের লেন্ডিংটাকে এখন আর অ্যাপিটাইটও নাই। কর্পোরেট থেকে মুভ করে নিয়ে আসা টুয়ার্ডস এসএমই রিটেইল, যেটা আমাদের ব্যাংকে বরাবরই ফোকাস ছিল লার্জ লোনের দিকে, বড় ইনভেস্টমেন্টের দিকে। এটা একটা বিগার স্ট্র্যাটেজি। আরেকটা স্ট্র্যাটেজি হলো যতটুকু সম্ভব ডিজিটালাইজেশন করে আপনার প্রসেস অপটিমাইজেশন করে কাজ করা, যেন আমাদের এন্ড অফ দ্য ডে আমাদের ওয়ান অফ দ্য বিগার টার্গেট হলো আমাদের অপারেশনাল কস্টকে রিডিউস করা। তো সেগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের স্টেপস নিয়েছি যেটা অনগোয়িং। পরবর্তী সময় সুযোগ হলে হয়তো আমি আরেকটু ডিটেইলে বলব। আরেকটা বিষয় একটু জানতে চাই, মানে ব্যাংক খাত মানে তো প্রতি মুহূর্তেই নতুন নতুন সেবার প্রশ্ন সেখানে আসে। তো আপনারা আসলে এই বিগত যদি বলি 24 পরবর্তী সময় বা এই দুঃসময়ে নতুন কোনো সার্ভিস বা চালু করতে পেরেছেন কিনা, যেটি আপনাদের গ্রাহক ব্যাংকিং সেবার ক্ষেত্রে আরো 1-2 ধাপ এগিয়ে দেবে এরকম? আচ্ছা, আমি একটু যদি এলাবোরেট করি আগেরটা কি, সেটা হলো আমি যে বললাম যে আমরা একটু ডিজিটালের পথে হাঁটার জন্য স্ট্র্যাটেজি করতেছি এবং বোর্ড এই ব্যাপারে খুব ক্লিয়ার ডিরেকশন দিয়েছে যে ব্যাংকে এখন আস্তে আস্তে অটোমেশন করে অপারেশনাল কস্ট কমাতে হবে এবং ডিজিটাল ব্যাংকিং এর দিকে গ্র্যাজুয়ালি যেতে হবে। আমরা যেই ইনিশিয়েটিভটা অলরেডি নিয়েছি আমাদের সেন্ট্রাল ব্যাংকের একটা অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছি, ইনশাআল্লাহ হয়তো কিছুদিনের মধ্যে পেয়ে যাব। সেটা হলো আমরা অ্যাপ ভিত্তিক ডিজিটাল বা ন্যানো লোন সেবা চালু করতেছি, যেটা আপনার অলরেডি ডিপ্লয় হয়ে গেছে। এটা একটা এআই ইঞ্জিনের উপর ভিত্তি করে কাস্টমারের তার বিভিন্ন ধরনের ট্রানজাকশন হিস্ট্রিকে এবং অন্যান্য হিস্ট্রি গুলাকে এলাবোরেট করে সে অটোমেটিকলি তার লোন কোয়ালিফিকেশনটা ঠিক করবে। একটা অ্যাডভান্টেজ হলো সেটা ইনস্ট্যান্টলি ডিজিটাল লোন হিসাবে চলে যাবে আমাদের অ্যাপে। আরেকটা হলো যেহেতু এখানে কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন নাই, এটা কমপ্লিটলি এআই ইঞ্জিন বেসড অন সার্টেন রুলস দি কোয়ালিফিকেশন উইল কাম ইন। সো সেখানে এনপিএলটা অনেক কম হবে। এটা হলো ইমিডিয়েট একটা ইনিশিয়েটিভ যেটা আমরা নিয়েছি। আর সার্বিকভাবে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি যে ব্যাংক খাতে সুদিন ফিরবে কবে, আপনাদের এই ব্যাংকে আসলে সুদিন ফেরার জন্য আরো কতদিন লাগবে, বা আদেও আপনারা ফিরতে পারবেন কিনা সেই আগের মতো শক্তিশালী এবি ব্যাংকে, সেটা একটু জানতে চাই। ইনশাআল্লাহ উই আর ভেরি কনফিডেন্ট। এবি ব্যাংক গত ৪৪ বছর ধরে কিন্তু চড়াই উতরাইয়ের মধ্যেই গেছে। সবসময় যে ভালো ছিল সেটা না। অনেক সময় চ্যালেঞ্জ হয়েছে, আবার চ্যালেঞ্জ থেকে ঘুরে দাঁড়িয়েছে। এবি ব্যাংক হ্যাজ দ্যাট রেসিলিয়েন্স অ্যান্ড ক্যাপাবিলিটি। ইটস আ ভেরি স্ট্রং কালচার ইন দি এমপ্লয়িজ। যে চ্যালেঞ্জিং সিচুয়েশন হলে ওটা থেকে ওভারকাম করে উঠতে পারে এবং আমাদের সামনের দিকে ৫ বছরে বা ১০ বছরে আমরা কিভাবে ঘুরে দাঁড়াবো সেই প্ল্যানটা খুব স্পেসিফিক্যালি আমরা ড্র করেছি। সেটার উপর ভিত্তি করে আপনাকে বলতে পারি যে specific timeline বলা is very tough because it depends on lot of other factors, socio-economic, political situation কি হবে না হবে সবকিছু যে প্ল্যান মোতাবেক হয় সেটা না, বাট আমরা বলতে পারি যে at least we have certain targets যে এবং আমরা খুব কনফিডেন্ট যে ইনশাআল্লাহ আমরা টার্ন করে আনতে পারবো ব্যাংকটাকে। এবং এই চড়াই উতরাই আসলে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আপনাদের কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করেন? কেন্দ্রীয় ব্যাংকের অনেক সাপোর্ট লাগবে। আমি খুব স্পেসিফিক্যালি এখন বলব না, যেহেতু এখনো স্ট্র্যাটেজিক পেপারটা আমরা বাংলাদেশ ব্যাংকে সাবমিট করি নাই। করলে এটা আপনারাও জানবেন। সেখানে অনেকগুলো জিনিস আমাদের করণীয় আছে, অনেকগুলো সাপোর্ট আমরা পলিসি মেকারদের কাছেও চেয়েছি। তো সেগুলা আসলে কতটুকু পর্যন্ত আমরা আল্টিমেটলি অ্যাচিভ করতে পারবো বা আল্টিমেটলি কোন দিকে গাইডেড হবে সেটার উপর ডিপেন্ড করতেছে। এখানে প্রফেসর ব্যানার্জি স্যার একটা জিনিস মাঝখানে বলেছিলেন, যেটা গ্লোবালি অনেক জায়গায় প্র্যাকটিস করা হয়, সেটা হলো ডিপোজিটটাকে ইকুইটি হিসেবে নিয়ে আসা।
ক্যাপিটাল তো একটা বড় ইস্যু, আলটিমেটলি তো ক্যাপিটাল এরোড হয়ে গেছে। তো সেটাকে তো বিভিন্ন ভাবের মধ্যে এটাও একটা হয়। আরেকটা হয় যে ইনভেস্টার্সরা ক্যাপিটাল দেয় অথবা স্ট্র্যাটেজিক ইনভেস্টার্স আসে। এই ধরনের অনেকগুলো জিনিস আমরা ড্রাফট করেছি। ফাইনাল স্টেজ হলে আমরা বাংলাদেশ ব্যাংকে ইনশাআল্লাহ খুব শিগগিরই সাবমিট করব। আমরা তখন হয়তো প্রত্যাশা এটা করি আসলে এবি ব্যাংক ঘুরে দাঁড়াক এবং গ্রাহকরা আরো ভালো সুবিধা পাক। আমাদেরকে সময় দিয়েছেন এজন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে প্রশান্ত কুমার ব্যানার্জি আছেন, আপনাকে দিয়ে এই আলোচনা শেষ করতে চাই। আপনি প্রশিক্ষণের কথা বলছিলেন, এবি ব্যাংক সহ আসলে যে ব্যাংকগুলো এখনো ঘুরে দাঁড়ানোর দৌড়ে আছে, আমরা দেখলাম যে 5টি ব্যাংক তো আসলে একীভূত হয়ে গেল এবং সেই শূন্যের জায়গায় আছে। যে ব্যাংকগুলো আসলে এখনো নিজস্ব গতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। পরামর্শ মানে কথা হচ্ছে ওনারা নর্মাল ব্যাংকিং এ তাদেরকে দিতে হবে। আজকে এই যে আমরা যখন ডেপোজিট কালেকশন আমরা দেখি যে পৃথিবীর অনেক জায়গায় নন মনিটরি অনেক বেনিফিট দেওয়া হয়। যেমন আপনার 60 ইয়ার্স এর উপরে যদি কেউ ডেপোজিট রাখে তাদের ট্যাক্স রিটার্নটা ব্যাংক দিয়ে দেয়। আপনি দেখবেন গার্মেন্টস এ মেয়েরা যদি একটা ডেপোজিট রাখে তাদেরকে আপনার ইন্স্যুরেন্সটা ফ্রি করে দেওয়া হয়। তাদের বাচ্চাটা একটা পাস পেলে একটা সার্টিফিকেট দেওয়া হয়। আমরা বিআইবিএম এর পক্ষ থেকে শুধুমাত্র ওই 5টা ব্যাংক না, সব ব্যাংকের প্রতি আমাদের যেটা অনুরোধ হচ্ছে, আজকে দেখেন আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অনলি 45%। আমাদের ট্যাক্স টু লোন টু জিডিপি রেশিও অ্যারাউন্ড দ্য 43%, যেখানে মালয়েশিয়াতে ইট ইজ অ্যারাউন্ড 80%। আমাদের লোনের নেটওয়ার্কিংটা বাড়াতে হবে এবং প্রত্যেকটা ব্যাংকে এফডিআর তে এগেনস্টে আমাকে লোন দেওয়ার জন্য একজন এমডি মহোদয় ডেফিনেটলি ওনারা বলেন যে কোনো এফডিআর কে অলস টাকা যাবে না, এফডিআর এর এগেনস্টে লোন দিতে হবে। তার জন্য তো এফডিআর রেখেছে, তাতে আমি একটা সেভিং করেছি, এটা সেলাই মেশিন রেখেছি, হবে আমি সেলারগুলোকে we are thinking that it is applicable only for the head office. আমরা প্রত্যেকটা ব্রাঞ্চকে বলে দিতে হবে যে ভাই তোমাকে তোমার কালেক্টেড ডেপোজিটের কমপক্ষে 30% তুমি দিবে। তাহলে আমাদের উন্নয়ন প্রক্রিয়াটা শুধু শহরে না থেকে আমাদের গ্রামে চলে যেতে হবে। আর ওই 5টা ব্যাংকের যেটা আমাদেরকে আগাতে হবে অত্যন্ত কঠিন, ওই যে ম্যান পাওয়ার, আমরা বলবো যে আমাদের অনেকগুলো অবকাঠামোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অবকাঠামো হচ্ছে মানুষ। হিউম্যান রিসোর্স ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে সবচেয়ে নিশ্চয়ই আমরাও আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমরাও প্রত্যাশা করি আপনাদের এই পরামর্শগুলো ব্যাংকগুলো গ্রহণ করবে। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজ এ পর্যন্তই। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।